নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলা। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর এখন চলছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। আপনারা জানেন মাসের দ্বিতীয় সপ্তাহ মানেই আমি চলে আসি আপনাদের কাছে আমাদের একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে, স্মার্ট নির্মাণ সঙ্গে চন্দ্রচূড়। অনুষ্ঠানে আপনারাও অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন বিগত বেশ কয়েকটা এপিসোড জুড়ে, সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমাদের কাছে কিন্তু এটা বিরাট পাওনা। আজকে আবার চলে এসেছি এরকমই একটা এপিসোড নিয়ে। আমাদের সঙ্গে আজকেও রয়েছেন দুজন বিশেষ অতিথিদের সাথেও আলাপ করাবো, তাদের সাথে অনেক আলোচনা হবে, অনেক কিছু জানতে পারবো আমরা তাদের থেকে। তবে তার আগে আজকের বিষয়কে নিয়ে একটুখানি পরিচয় করিয়ে দিই। একটি মজবুত বাড়ি শুধু ইট পাথরের দেওয়াল নয়, একটি পরিবারের আজীবনের স্বপ্ন। আর সেই স্বপ্নকে সুরক্ষিত রাখতে প্রয়োজন সঠিক কারিগরি জ্ঞান এবং প্রয়োজন সঠিক উপাদান আর বিশেষজ্ঞদের পরামর্শ। এবার হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন আজকের আলোচনার বিষয়। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব সিমেন্ট নিয়ে। আধুনিক নির্মাণ কাজে সিমেন্টের ভূমিকা অপরিসীম। সিমেন্ট ব্যবহারের সঠিক পদ্ধতি থেকে শুরু করে এর আধুনিক প্রযুক্তি এবং ভেজাল চেনার উপায়, এই সমস্ত কিছু নিয়ে আজ আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার চন্দ্রচূড় ভট্টাচার্য, যিনি বর্তমানে সিই কনস্ট্রাকশনসের কর্ণধার, বিশিষ্ট সিভিল এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং নির্মাণ বিশেষজ্ঞ, যার পেশাগত অভিজ্ঞতা ৩৬ বছরেরও অধিক। নির্মাণ প্রকৌশল, কাঠামোগত মূল্যায়ন, অবকাঠামো উন্নয়ন, ভবন মেরামত ও পুনর্বাসন এবং আধুনিক প্রকৌশল প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রে তিনি সুদীর্ঘ সময় ধরে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আইআইইএসটি শিবপুরের প্রাক্তনী এবং চার্টার্ড ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃত। পেশাগত জীবনে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রকৌশল সংস্থার সঙ্গে যুক্ত থেকে প্রকৌশলী জ্ঞান, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং পেশাগত মনোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুদীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং প্রকৌশলী পেশার প্রতি নিষ্ঠার মাধ্যমে ইঞ্জিনিয়ার চন্দ্রচূড় ভট্টাচার্য সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং জগতে একটি সুপ্রতিষ্ঠিত নাম। আধুনিক প্রযুক্তির প্রয়োগ, বিশেষত ড্রোন ভিত্তিক স্ট্রাকচারাল হেলথ মনিটরিং, ভবন মূল্যায়ন এবং অবকাঠামোগত নিরাপত্তা ব্যবস্থাপনায় এবং তার অবদান তাকে দেশের অন্যতম অগ্রণী প্রকৌশল পরামর্শদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার কর্মজীবন আগামী প্রজন্মের প্রকৌশলী ও প্রযুক্তিদের জন্য অনুপ্রেরণার উৎস। আমাদের সঙ্গে আরও উপস্থিত রয়েছেন জেএসডব্লিউ সিমেন্ট লিমিটেডের এভিপি এবং জোনাল টেকনিক্যাল হেড শ্রী সন্দীপ দাশগুপ্ত। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদের প্রাক্তনী। সুদীর্ঘ পেশাগত জীবনে আইটিডি সিমেন্টেশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, শিখা ইন্ডিয়া, আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেড, এসএসএ লিমিটেড এবং পরিশেষে জেএসডব্লিউ সিমেন্ট লিমিটেডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মিস্টার দাশগুপ্ত ইন্ডিয়ান কংক্রিট ইনস্টিটিউশন, ইন্ডিয়ান রোড কংগ্রেস, ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস এবং আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্সের সদস্য। আমাদের আজকের দুজন অতিথিকেই আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আর অবশ্যই পর্দার ওপার থেকে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন আপনারাও আপনাদের প্রশ্ন ফোন করে জানান। আর ইতিমধ্যেই দর্শকদের প্রচুর প্রশ্ন আমাদের কাছে এসেছে। আজকে আপনারা প্রশ্ন জানান 0334526711 এবং 8100631286 নাম্বারে ফোন করে। আচ্ছা, আমরা আলোচনায় যাব, তবে তার আগে রইল ওঙ্কার বাংলার তরফ থেকে সিমেন্ট নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। আধুনিক নির্মাণ শিল্পের অন্যতম প্রধান উপাদান হলো সিমেন্ট।
বালি, পাথর ও জলের সঙ্গে মিশে তৈরি হয় কংক্রিট, যা নানা রকম কাঠামো গড়ে তোলে। প্রথমে চুনাপাথর, মাটি ও অন্যান্য খনিজ পদার্থ উচ্চ তাপমাত্রায় প্রক্রিয়াজাত করে তৈরি হয় ক্লিংকার। এরপর সেই ক্লিংকারের সঙ্গে জিপসাম মিশিয়ে উৎপাদন করা হয় সিমেন্ট। বিশেষজ্ঞদের মতে নির্মাণের স্থায়িত্ব, শক্তি এবং নিরাপত্তা অনেকটা নির্ভর করে সঠিক মানের সিমেন্ট ব্যবহারের উপর। তাই একথা অনিশ্চিত যে উন্নয়নের প্রতিটি স্তম্ভের পিছনে নীরবে শক্তির যোগান দিয়ে চলছে সিমেন্ট। মহুয়া দুয়ার রিপোর্ট, ওঙ্কার বাংলা। আমরা এবার সরাসরি আলোচনায় যাব। প্রথমেই যাব চন্দ্রচূড়দার কাছে। সিমেন্ট সংরক্ষণের সঠিক পদ্ধতি কি? পুরনো সিমেন্ট ব্যবহার করা কি নিরাপদ? বিশেষ করে এই বর্ষাকালে এটা খুব প্রাসঙ্গিক আর কি প্রশ্ন, কারণ সিমেন্টের সবচেয়ে প্রবলেম হচ্ছে যদি জলের বা বাতাসের যে আর্দ্রতাটা আছে এটা যদি দেখা যায় যে সিমেন্ট ব্যাগের মধ্যে পেনিট্রেট করে গেল, তাহলে কিন্তু সিমেন্টটা কম শক্তিশালী হয়ে যাবে। তার যা স্ট্রেংথ হওয়ার কথা সেই স্ট্রেংথটা আমরা পাবো না। তো আমাদেরকে যখন সংরক্ষণ করতে হবে তখন সবসময় শুকনো জায়গায় এবং যেখানে আর্দ্রতা নেই এরকম একটা জায়গাকে আমাদেরকে চুজ করতে হবে সিমেন্ট সংরক্ষণের জন্য। মাটির ওপর ডাইরেক্টলি রাখা যাবে না, আমাদের চেষ্টা করতে হবে কাঠের প্ল্যাটফর্ম বা সেরম টাইপের কোনো মানে যেখান দিয়ে জল উঠতে পারে না এরকম একটা কোনো প্ল্যাটফর্মকে ইউজ করতে হবে, এবং সেটা মাটি থেকে একটু উঁচু হতে হবে, মানে যাতে জল টল যদি বাই চান্স ঢুকেও যায় আমার সিমেন্ট যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এরপরে যেটা সেটা হচ্ছে যে আমাদের যে দেয়ালগুলো আছে, একটা তো কভার জায়গায় আমরা সিমেন্টকে সংরক্ষণ করছি, এই দেয়ালগুলোর থেকে খুব কম করে হলেও 1-1.5 ফিট দূরে আর কি, মানে দেয়ালের গায়ে কিন্তু সিমেন্টকে রাখা যাবে না, যাতে ড্যামটা দেয়াল থেকে ডাইরেক্টলি আমার সিমেন্টের মধ্যে না আসে। তো 1-1.5 ফিট দূরে আমাদেরকে সিমেন্টটাকে স্ট্যাক করতে হবে, এবং বৃষ্টির জল বা আর্দ্রতা এটার থেকে রক্ষা করার জন্য আমাদেরকে টোটাল জিনিসটা একটা পলিথিনের যে ত্রিপল টাইপের যেগুলো হয় তাই দিয়ে কিন্তু কভার করে রাখতে হবে। বেশ, আমরা এই আলোচনায় আসছি বিস্তারিত, তবে মাঝখানে আমাদের একজন দর্শক আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, তার সাথে একটু কথা বলে নিই। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমি আসামের গুয়াহাটি থেকে অমর সাথী বলছিলাম। বলুন আপনার প্রশ্ন। আমি জানতে চাইছিলাম ওয়াটার সিমেন্ট রেশিওটা কতটা ইম্পর্টেন্ট। আরেকবার প্রশ্নটা বলবেন? কংক্রিটের ওয়াটার সিমেন্ট রেশিও তো কতটা ইম্পর্টেন্ট। বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা যেখানে ছিলাম স্যার সেখানে ফিরে যাব। এরপরে হচ্ছে ব্যাগগুলো মানে স্ট্যাক তো করা হয় একটার উপর একটা ব্যাগ রেখে, এটা খুব বেশি হাইট না, খুব বেশি হলে 10টা ব্যাগ রাখা যেতে পারে, তার চেয়ে কম রাখাই ভালো। আর ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে এই ব্যাপারটা রাখতে হবে, মানে আজকে যে সিমেন্টটা আসলো সেটা আগে বার করতে হবে কালকে যে সিমেন্টটা আসলো তার থেকে, যেটা আজকে এসছে ওটাকে আগে বার করতে হবে, মানে পুরোনো সিমেন্টকে আগে বার করে দিতে হবে। এবং সাধারণত 3 মাস হয়ে গেলে সেটাকে আমাদের স্ট্রেংথ কমতে শুরু করে, 3 মাসের মধ্যেই যে কোনো সিমেন্ট ইউজ করাটা আমাদের জন্য ভালো। এবার যে সেকেন্ড পার্টটা ছিল পুরনো সিমেন্ট ব্যবহার, সেটার জন্যই আমি বলছি যে সিমেন্ট যত পুরনো হবে তত কিন্তু তার শক্তি কমতে থাকবে। কাজেই আমি যেটা আগেও বললাম 3 মাসের মধ্যেই ব্যবহার করতে হবে, কারণ দীর্ঘদিন যদি সংরক্ষণে থাকে তাতে দলা দলা হয়ে যায়, ডালা হয়ে যায় এবং তাতে স্ট্রেংথটা কমে যায়। আর সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে আমাদের প্রবলেম এসে গেছে সিমেন্টে অথবা 3 মাস ক্রস করে গেছে, সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করার আগে তার গুণমান পরীক্ষাগারে পরীক্ষা করার পরেই আমাদের ব্যবহার করা উচিত। বেশ, আমাদের সঙ্গে ইতিমধ্যে আমাদের আরো একজন দর্শক উপস্থিত হয়েছেন, তাদের সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? বিক্রমজিৎ, নমস্কার। কোথা থেকে বলছেন? দক্ষিণ বারাসাত থেকে। আপনার প্রশ্ন? লো হিট সিমেন্ট কি কাজে ব্যবহৃত হয়? আর একবার বলবেন? লো হিট সিমেন্ট কি কাজে ব্যবহৃত হয়? ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। ইতিমধ্যেই চন্দ্রচূড়দা বেশ গুছিয়ে একটা বিষয় বললেন, এবং এখানে কিন্তু আর একটা কথা উঠে এলো যে বর্ষাকালে সিমেন্ট ব্যবহার যেহেতু এই সময়ের জন্য খুব রেলিভেন্ট বললেন, এই প্রসঙ্গে কিন্তু আমাদের একজন দর্শক ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছিলেন, তন্দ্রা উপাধ্যায় সেলস গার্ডেন লেন থেকে প্রশ্ন করেছিলেন যে বর্ষাকালে সিমেন্ট রক্ষার চ্যালেঞ্জ কতটা। সেটা কিছুটা বোধহয় আমরা ছুঁয়ে গেলাম, এটা যদি আরেকটু বলে দেওয়া যায়। খুবই চ্যালেঞ্জিং, কারণ বর্ষাকালের তো আর আগে থেকে বলে কয়ে বর্ষা আসে না, যে কোনো সময় বর্ষা আসে। তা
তো একটা হচ্ছে সিমেন্ট যেখানে স্ট্যাক করা আছে সেইটার সংরক্ষণ, আরেকটা হচ্ছে মানে যখানে কাজ হচ্ছে সেখানেও তো কিছুটা সিমেন্ট নিয়ে যাওয়া হয়, সেটার সংরক্ষণ, অ্যাজ ওয়েল অ্যাজ যখন কনস্ট্রাকশনটা চলছে সেটা গাঁথনি হোক ঢালাই হোক, সেই সময় যদি বর্ষা আসে সেটা কংক্রিটের বা ঢালাইয়ের যে আমাদের মর্টার হয় তার সংরক্ষণ। এই সবকটাই আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে জল থেকে বাঁচানো যায়। যেমন খুব যদি ভারী বৃষ্টি হয় তখন ঢালাইয়ের কাজ বন্ধ রেখে আমাদের ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে সেই সময় যেটা কাস্টিং হওয়ার কথা সেটা ধুয়ে বেরিয়ে না চলে যায়। সেম জিনিস যদি আমরা গাঁথনি করি সেটাকেও আমাকে ঢেকে রাখতে হবে, বৃষ্টির সময় ওটা করা যাবে না। আবার সংরক্ষণের ক্ষেত্রে আমার যদি কোনো সিমেন্ট কাটা হয়ে গেছে, হয়তো হাফ বস্তা খরচ হয়েছে, হাফ বস্তা এখনও আছে, সেটাকে আমাকে এমনভাবে সরিয়ে নিয়ে যেতে হবে যাতে বৃষ্টির জলটা তাতে না লাগে। আর যেখানটা আমি বললাম স্ট্যাক করে রাখা আছে সেটাকে তো আমরা আগেই বললাম ওইভাবে স্ট্যাকিংটা রাখতেই হবে, যাতে কোনো রকমভাবেই বৃষ্টিতে আমাদেরকে ক্ষতি না করতে পারে। কারণ বৃষ্টির জল যদি একবার লেগে যায় সিমেন্টে তাহলে আমাদের রিয়াকশান শুরু হয়ে যাবে, এবং এই রিয়াকশানটা চলতে থাকবে 28 দিন ধরে। এবার তাতে স্ট্রেংথটা আমাদের কিন্তু কমে যাবে, কারণ যেখানটায় জমে যাবে মানে সিমেন্টটা বৃষ্টির জল লাগলেই সেই জায়গাগুলো জমে জমে দলা দলা হয়ে তারপর জমতে শুরু করে দেবে। তো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, বেশ। আচ্ছা, আমরা এরপর যাব আমাদের আজকের আরেকজন অতিথির কাছে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শ্রী সন্দীপ দাশগুপ্ত, জেএসডব্লিউ সিমেন্ট লিমিটেডের এভিপি। স্যারের কাছে প্রশ্ন রাখবো যে বাজারে প্রচলিত সিমেন্ট মূলত কত প্রকার, আর কোন কাজে কোন সিমেন্ট ব্যবহার করা উচিত? হ্যাঁ, এটা আমার হিসাবে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বাজারে আজকের দিনে অনেক রকমের সিমেন্ট পাওয়া যায় এবং আমরা সাধারণভাবে সাধারণ মানুষ বাজারে গিয়ে যখন সিমেন্ট দেখি কোন কোম্পানির সিমেন্ট সেটা নিয়েই বেশি মাথা ঘামাই, যে প্রচলিত ব্র্যান্ড হিসাবে যেগুলো চলছে সেটা। কিন্তু সিমেন্টটা আসলে কি প্রকারের সেটা কিন্তু জানা খুবই জরুরি বলে আমি মনে করি, এবং যে কোনো কনস্ট্রাকশনের জন্য, কারণ বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সিমেন্ট কিন্তু উপকারী বা উপযোগী আমি বলবো। সাধারণত বাজারের আগে যেগুলো সিমেন্ট আছে, তো প্রথম যে পাওয়া যেত সেটা হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। এটা এখনও পাওয়া যায়, কিন্তু মেইনলি এখন আর সাধারণভাবে ডিলারের কাউন্টারে এগুলো পাওয়া যায় না। তবে বিশেষভাবে যে প্রজেক্ট কাজগুলো হয় সেখানে বড় বড় কাজ বা নির্মাণ কার্যের জন্য ওপিসি সিমেন্ট সরাসরি কোম্পানিরা প্রজেক্ট সাইটে সাপ্লাই করে থাকেন, কিন্তু সাধারণভাবে ডিলারের কাউন্টারে এখন অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট এগুলো পাওয়া যায় না। এবং অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের 3টে প্রধানত ভাগ আছে, 33 গ্রেড, 43 গ্রেড এবং 53 গ্রেড। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই 43 এবং 53 গ্রেডটাই বেশি চলে, কারণ আজকালকার দিনে হাই রাইজ বিল্ডিং, হাই রাইজ স্ট্রাকচার বা হাই স্ট্রেংথ স্ট্রাকচার এগুলোর জন্য এই 43 এবং 53 গ্রেড ওপিসি সিমেন্টটা খুবই কার্যকরী। বেশ, আমরা এই আলোচনায় আরেকটু বিস্তারিত আসছি, তবে তার আগে আমাদের সঙ্গে আমাদের দুজন দর্শক উপস্থিত হয়ে গেছেন, তাদের সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? আগর সর্দার। আপনার নাম আর একবার বলবেন? আগর সর্দার। আচ্ছা, কোথা থেকে বলছেন? উত্তর বারাসাত থেকে। আপনার প্রশ্ন? সিমেন্টের মান খারাপ হলে কনস্ট্রাকশনে কি ধরনের সমস্যা দেখা দেয়? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। যেখানে ছিলাম স্যার সেখানে যাব, তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, তার সাথেও একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? আমার নাম শর্মিলা বিশ্বাস, আমি শ্যামবাজার থেকে বলছি। বেশ, আপনার প্রশ্ন? ভবিষ্যতে গ্রিন সিমেন্ট কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। যেখানে ছিলাম আমরা স্যার সেখান থেকে আবার শুরু করি। তো আমরা ওপিসি সিমেন্টের কথা বলছিলাম, এরপরে আসছে মোটামুটি বাজারে আজকের দিনে যে সিমেন্টগুলো আমরা পাই সেটা হচ্ছে পিপিসি এবং পিএসসি সিমেন্ট অধিকাংশ। এবং প্রত্যেক কোম্পানি, অনেক কোম্পানি কেউ কেউ হয়তো শুধু পিপিসি সিমেন্ট বানান, কেউ কেউ হয়তো শুধু স্ল্যাগ সিমেন্ট বানান, আর পিএসসি সিমেন্ট বানান। তো আবার অনেকে দু ধরনের সিমেন্টই পাওয়া যায় অনেক কোম্পানির। তো এই পিপিসি আর পিএসসি সিমেন্টগুলো কিভাবে বুঝবো, সেটা কিন্তু ব্যাগের ওপরে একটা আইএস মানক চিহ্ন থাকে বা মানক নাম্বার থাকে, সেটা একটু দেখলে বোঝা যায়। যেমন IS 1489 হচ্ছে পিপিসি সিমেন্টের জন্য, 1489 এই কোডটা থাকবে, ব্যাগের ওপর লেখা থাকবে। আর স্ল্যাগ সিমেন্ট হলে IS 455, এই দুটো লেখা থাকবে। এবার পিপিসি সিমেন্টটা প্রধানত যেখানে আমাদের ওপিসি সিমেন্টের একটা প্রবলেম হয় অনেক সময়, যে সাধারণ নির্মাণ কার্যের সময় অনেক সময়
খুব বেশি তাপ বেরোয়, মানে যেটাকে বলা হয় তাপোৎপাদনকারী বিক্রিয়া বলে সিমেন্টটা, অনেক তাপ বেরোয়, তার জন্য অনেক রকমের সমস্যা আছে, তাপজনিত ফাটল বা বিভিন্ন রকম সমস্যা হয়। সেগুলোকে কিছুটা কমানোর জন্য আমরা প্রধানত যে সিমেন্টটা ব্যবহার করি সেটা পিপিসি সিমেন্ট। আর স্ল্যাগ সিমেন্ট হলো বিভিন্ন রকম যে পরিবেশের যে আজকের দিনে পরিবেশের যে রাসায়নিক বিভিন্ন রকম একটু পদার্থ। ইন্টারফেয়ার করছি, পিপিসি আর এইগুলোর টার্মসটা একটু পুরোটা বললে মনে হয় ভালো হয়। আচ্ছা, হ্যাঁ সরি, আমি তো পিপিসি সিমেন্টের পুরো কথা হলো পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্ট। এটাতে মেইনলি আমরা সিমেন্টের ওপিসি সিমেন্টের মেইন যে পার্ট থাকে ক্লিংকার, তার সঙ্গে আর জিপসাম, তার সঙ্গে এখানে ফ্লাই অ্যাশ, যেটা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা পাই, সেই ফ্লাই অ্যাশ আমরা মিলিয়ে তৈরি করা হয় পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্ট। আরেক ধরনের সিমেন্টও বাজারে আছে, সেটা হচ্ছে পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট, যেখানে ওই ক্লিংকার আর জিপসামের সঙ্গে বেশ কিছুটা পরিমাণে স্টিল প্ল্যান্টের থেকে যে আমরা বাই প্রোডাক্ট হিসেবে পাই যে স্ল্যাগ, সেটাকে আমরা মিশিয়ে এবং একসঙ্গে মিশিয়ে গুঁড়ো করে আমরা এই স্ল্যাগ সিমেন্ট পাই। এবং এরও ওই তাপোৎপাদনকারী বিক্রিয়াটা অনেক কম হয় বলে এটার হিট অফ হাইড্রেশনটা অনেকটাই কমে যায়, ওপিসি বা ইভেন পিপিসির তুলনাও কিছুটা কমে। বেশ, এটা নিয়ে আমরা আরেকটু আলোচনায় যাব এবং অতি অবশ্যই এই নিয়ে দর্শকরাও অলরেডি প্রশ্ন করে ফেলেছেন, সেইটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে একটু আমাদের একজন দর্শক আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, তার সাথে কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? হ্যাঁ, সোনারপুর থেকে বিদ্যুৎ নস্কর বলছি। আপনার প্রশ্ন? হ্যাঁ, সিমেন্ট কারখানা যে এত পরিবেশ দূষণ করছে, তা সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা? বেশ, ধন্যবাদ। সময় উপযোগী প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমি আপাতত আবার স্যারের কাছে যাব, সন্দীপ বাবুর কাছে, যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আবার সেখান থেকে অর্থাৎ আমরা পিএসসি নিয়ে কথা বলছিলাম। তো পিএসসি সিমেন্টের হিটটাও কমে যায় এবং তার সঙ্গে পিএসসির একটা নিজস্ব অনেক গুণ পাওয়া যায়, সেটা হচ্ছে পরিবেশের যে বিভিন্ন রাসায়নিক পদার্থ আছে, যেমন ক্লোরাইড, সালফেট, এই জিনিসগুলোর একটা যে প্রভাব, সেটাকে এটা কিন্তু অনেক প্রতিহত করে, সেটাকে জন্য এটা পিএসসি সিমেন্ট। আর এছাড়া বিভিন্ন ধরনের সিমেন্ট আছে, তবে আরেকটা যেটা মেইন আমরা পাই আজকালকার দিনে একটা কম্পোজিট সিমেন্ট বলে বেরিয়েছে, যেখানে স্ল্যাগ এবং ফ্লাই অ্যাশ দুটো মিলিয়েই আমরা সেই সিমেন্টটা আসে। আর হোয়াইট সিমেন্ট তো সাধারণত আমরা ব্যবহার করে থাকি সাধারণত ডেকোরেটিভ কাজে, অর্থাৎ মার্বেল ওয়ার্ক বা এই ধরনের কাজের জন্য আমরা ব্যবহার করি। আচ্ছা, এই প্রসঙ্গে কিন্তু ইতিমধ্যেই আমাদের একজন দর্শক হোয়াটসঅ্যাপে প্রশ্ন রেখে দিয়েছেন। প্রশ্ন করেছেন পরি ব্যানার্জি বালিগঞ্জ থেকে, সাধারণ সিমেন্ট ওপিসি নাকি পিপিসি, কোন নির্মাণ কাজে কোনটা সবচেয়ে উপযুক্ত? একটা যদি আরেকটু সুন্দর করে গুছিয়ে বলা যায়। সাধারণ আমরা যে বাড়িগুলো তৈরি করি সাধারণত, তাতে আমার হিসাবে পিপিসি বা পিএসসি সিমেন্ট অনেক বেশি কার্যকরী, কারণ আমাদের ওপিসি সিমেন্টটা মেনলি খুব হাই স্ট্রেংথ কংক্রিট বা খুব হাই ডিগ্রি অফ স্ট্রেংথ যদি 28 বা তার মধ্যে আনার দরকার হয়, সাধারণত আমরা সেক্ষেত্রে ওপিসি সিমেন্টটা ব্যবহার করতে পারি। কারণ ওপিসি সিমেন্টটা ভালো, কিন্তু ওর একটাই সমস্যা যে ওর তাপজনিত যে ফাটলতাগুলো, যেখান থেকে পরবর্তীকালে সিপেজ বা অন্যান্য সিঙ্কেজ ক্র্যাক তো হবেই, এবং সিঙ্কেজ ক্র্যাকের সঙ্গে সঙ্গে যেটা হবে ওর মধ্যে যে ফাটলগুলো আসবে, সেখান থেকে পরবর্তীকালে হায়ার গ্রেডে চলে গেছে, 60-60-এরও বেশি। না, আমি চন্দ্রচূড়বাবু এইখানটায় আমার বক্তব্য হচ্ছে যে M60 কংক্রিট কিন্তু সাধারণ নির্মাণের জন্য আমরা ব্যবহার করছি না। যিনি প্রশ্নটা করছেন উনি হয়তো ভাবছেন যে আমরা যে বাড়িটা বানাবো 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, এই বাড়িগুলোর জন্য কিন্তু আমরা সাধারণত M20 গ্রেড মানে কংক্রিটের গ্রেড হিসাবে বা M25 গ্রেড অবধি ম্যাক্সিমাম আমরা ব্যবহার করি। কিন্তু যখনই আমরা M35 বা 40 গ্রেডের ওপরে যাব, যেখানে ধরুন ব্রিজ পায়ার তৈরি হচ্ছে, ব্রিজের গার্ডার তৈরি হচ্ছে, ডেক স্ল্যাব তৈরি হচ্ছে, বা ধরুন একটা বড় ড্যাম বা অন্যান্য কিছু হচ্ছে, হাই রাইজ বিল্ডিং হচ্ছে, যেটা হয়তো একসঙ্গে 100 তলা বিল্ডিং, 120 তলা বিল্ডিং, সেই সব ক্ষেত্রে আমরা এই হাই স্ট্রেংথ সিমেন্ট বা ওপিসি সিমেন্টটা বেশি ব্যবহার। বেশ, আমাদের অনেকজন দর্শকই কিন্তু এই প্রশ্নটা রেখেছিলেন যে কোন কাজে কোন ধরনের সিমেন্ট ব্যবহার করা উচিত, সেটা বেশ গুছিয়ে দর্শকদের সামনে তুলে ধরা গেল। না, এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে কোন কাজে কোন ধরনের সিমেন্ট, এটা যেমন বলাটা, আমি যদি দেখা যাক একটা ছোট বাড়ি তৈরি করা হচ্ছে, সেখানে আমি 4 রকম সিমেন্ট বললাম,
সেটা কিন্তু আনা এবং ব্যবহার করার দিক থেকেও একটা প্রবলেম আছে। কাজেই সাধারণত যেটা দেখা যায় যে ঢালাইয়ের সময় বড়জোর একটা আলাদা সিমেন্টের ব্যাচ আসে এবং সেখান থেকে ঢালাইটা হয়, যেটা দাদা অলরেডি বললেন। কিন্তু অনেক সময় গাঁথনি বা এর জন্য খুচরো খুচরোভাবে কেনা হয়, তখন হয়তো অন্য কিছু সিমেন্ট যেটা আছে। কিন্তু ওপিসিটা তো এখন উনি যেটা বললেন যে আমরা এখন মার্কেটে সেরকমভাবে পাই না, ওটা আলাদাভাবে অর্ডার দিয়ে আলাদাভাবে ব্যবস্থা করতে হয়। মেইনলি প্রজেক্ট ওয়ার্কেই আমরা ওটা পিপিসি supply করি এবং company। যে স্ল্যাগ সিমেন্ট, এই দুটোই আমাদের এখন ব্যবহার করতে হবে যেটা পাওয়া যায়। Correct. তো মানে ফ্রেশ সিমেন্ট হওয়াটা সবচেয়ে বেশি জরুরি, যে Absolutely. কতটা ফ্রেশ সিমেন্টটা আছে এবং তার গ্রেড, ওই যেটা বলা হলো 33, 43 এবং 53, আমি কোন কাজের জন্য ব্যবহার করব সেই গ্রেডটাকে আমাকে হাইলাইট করতে হবে। যদি দেখা যায় যে আমি প্লাস্টার করছি তখন হয়তো 33 গ্রেড দিয়েই করলাম, দিয়েই হয়ে গেল। আর যখন ঢালাই যাচ্ছি তখন 53 গ্রেডে গেলাম। এটাই হচ্ছে মেন। একদমই। আমাদের সঙ্গে এখন আবার আমাদের একজন দর্শক উপস্থিত হয়েছেন, তার সাথে একটু কথা বলে নিই। নমস্কার, আপনার নাম? আমার নাম দেবব্রত হালদার, কোথা থেকে বলছেন? পাটুলি থেকে। আপনার প্রশ্ন? বেশি সিমেন্ট ব্যবহার করলে কি কংক্রিট বেশি শক্তিশালী হয়? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন, তার সাথে একটু কথা বলে নিই। নমস্কার, আপনার নাম? প্রীতি বিশ্বাস, আপনার কোথা থেকে বলছেন? হাওড়া। আপনার প্রশ্ন? সিমেন্টের ফাইননেস কেন গুরুত্বপূর্ণ? আর একবার বলবেন? সিমেন্টের ফাইননেস কেন গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা অনেক দূর আলোচনায় এগিয়েছি এবং ইতিমধ্যে কিন্তু দর্শকদের প্রচুর প্রশ্ন জড়ো হয়েছে, আর দর্শকরা আগে থেকেও প্রচুর প্রশ্ন রেখেছিলেন হোয়াটসঅ্যাপে। এবার আমরা একে একে সেই দিকে যাব, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এখন আমরা সরাসরি যাব দর্শকদের করা প্রশ্নে, তবে তার আগে ইতিমধ্যে আরও একজন দর্শক আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? আমার নাম সোনারায়ণ বসু, কোথা থেকে বলছেন? আমি বরানগর থেকে বলছি। আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে গ্রিন বিল্ডিং এ সিমেন্টের ভূমিকা কি? ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, আমরা এবার সরাসরি যাই। ইতিমধ্যে আমাদের দর্শকদের প্রশ্নের লিস্টটা বেশ লম্বা এবং আজকের এপিসোডে দর্শকরা এতটাই অ্যাক্টিভ, বিরতির সময়ও কিন্তু দর্শকদের ফোন আসছিল। তো এবার তাই সরাসরি দর্শকদের প্রশ্নে যাই। হোয়াটসঅ্যাপে আমাদের দর্শকরা যে প্রশ্নগুলো পাঠিয়েছেন সেদিকে যাব। প্রথমেই প্রশ্ন করেছেন আমাদের দর্শক সুমন সর্দার বনগা থেকে। তার প্রশ্ন হচ্ছে, ভারতে সিমেন্ট শিল্পের ভবিষ্যৎ, আগামী দিনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, এই নিয়ে যদি একটু বলেন। সিমেন্ট শিল্পের ভবিষ্যৎ খুবই ভালো, কারণ কনস্ট্রাকশন তো আমাদের সবসময় চলছে এবং ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট, বিশেষত এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন নতুন অনেক ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে বা হবে। তো সেক্ষেত্রে সিমেন্ট ছাড়া তো ইনফ্রাস্ট্রাকচার তৈরি সম্ভব নয়। আর বাড়ি তো চিরকালই তৈরি হতেই থাকবে, বাড়ির জন্য এটা দরকার। এবং আরও যেটা বেশি করে এখন মানে চেষ্টা করা হচ্ছে যে পরিবেশ দূষণ থেকে কী করে রক্ষা করা যায়, এই জন্য গ্রিন সিমেন্ট বা গ্রিন বিল্ডিং, এই দিকগুলো ভবিষ্যতে আরও বেশি হবে। কাজে আমাদের যেমন এর আগেও আমরা কথা বললাম যে কিছু সিমেন্ট হয়তো আর ভবিষ্যতে পাওয়া যাবে না, আর যেগুলো গ্রিন বা আরও কম কার্বন নিঃসরণ করছে, এই সিমেন্টগুলোর চাহিদা তখন বাড়তে থাকবে। একদম। এই গ্রিন সিমেন্ট প্রসঙ্গে কিন্তু ইতিমধ্যেই আমাদের দর্শকরা বেশ কিছু প্রশ্ন রেখেছেন। যেমন প্রশ্ন রেখেছেন শ্যামবাজার থেকে সন্দীপ বিশ্বাস, তার প্রশ্ন ছিল গ্রিন সিমেন্ট কি শিল্পের ভবিষ্যৎ? এবং আরেকজন প্রশ্ন রেখেছেন একটু আগেই আমাদের আরও একজন দর্শক সুনয়ন বসু বরানগর থেকে, তার প্রশ্ন ছিল গ্রিন বিল্ডিংয়ে সিমেন্টের ব্যবহারটা কিরম হয়? এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। অ্যাকচুয়ালি এটা খুব একটা খুব রেলিভেন্ট কোশ্চেন আমি বলবো, মানে সময় উপযোগী প্রশ্ন। কারণ আজকে পরিবেশের দূষণ বা এইভাবে জিনিসগুলো এমন একটা জায়গায় গেছে, যেটা আরও একজন এর মধ্যে এখানে কোনো দর্শক বন্ধু একটা প্রশ্ন রেখেছিলেন যে সিমেন্টের যে পলিউশন হচ্ছে সেটাকে আপনারা কিভাবে কন্ট্রোল করছেন, একদমই, মানে আমাদের যে দর্শক প্রশ্নটা কোনো রেখেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমার যদি মনে থাকে স্মরণে, তো এই ধরনের প্রশ্নগুলো সব কিন্তু ইন্টার রিলেটেড, মানে একটার সঙ্গে আরেকটা জড়িয়ে আছে, পারস্পরিক সম্পর্ক আছে। অর্থাৎ প্রথম আসি গ্রিন সিমেন্ট বা গ্রিন বিল্ডিং ব্যাপারটা কি। গ্রিন সিমেন্ট বা গ্রিন বিল্ডিং মানে হচ্ছে আমার পরিবেশকে আমরা কতটা সতেজ বা সবুজ রাখতে পারছি,
আমার একটা শিল্পের মাধ্যমে, কারণ এই প্রসঙ্গে জানাই যে 1 টন সিমেন্ট উৎপাদন করতে গেলে কিন্তু প্রায় 0.9 টন, মানে মাত্র 10% কম কার্বন ডাইঅক্সাইড এবং মনোক্সাইড আমরা সিমেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু এয়ারে দিচ্ছি, অর্থাৎ সেটা একটা বিরাট পলিউশনের মাত্রা বাড়াচ্ছে। তা সেক্ষেত্রে এবং এই মানে অবশ্যই সেটা ওপিসি সিমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ ক্লিংকার তৈরি করতে গেলে, এবং সেক্ষেত্রে যে সিমেন্টে আমার যত বেশি ক্লিংকার আমি ব্যবহার করব সেই সিমেন্টের জন্য আমার পরিবেশের প্রদূষণ তত বেশি হবে। অর্থাৎ ওপিসি সিমেন্টে যেখানে আমার প্রায় 95%টাই ক্লিংকার আর 3 থেকে 5% ব্যবহার করা হয় জিপসাম সেটিং টাইমের জন্য, তাহলে সেক্ষেত্রে ওপিসি সিমেন্ট আমি যত বেশি ব্যবহার করব তত বেশি পরিবেশে প্রদূষণ হবে। এবং এই জন্যই কিন্তু সরকার থেকেও আজকের দিনে নিয়ম করে দেওয়া হয়েছে যে যত বেশি, এবং এনকারেজও করা হচ্ছে যে যত বেশি সম্ভব এই ওপিসি সিমেন্টকে না ব্যবহার করে অন্যান্য যে ব্লেন্ডেড সিমেন্ট, অর্থাৎ পিপিসি বা পিএসসি, পোর্টল্যান্ড প্রযোজনা বা সিমেন্ট বা পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট বা কম্পোজিট সিমেন্ট, এগুলোকে যতটা বেশি পারি ব্যবহার করা যায়। এবার আসছি যে গ্রিন বিল্ডিং কনসেপ্টটা কি, অর্থাৎ গ্রিন বিল্ডিং এটা একটা অনেক বিশাল ব্যাপ্তি। আমি খুব সংক্ষেপে বোঝাতে চাইছি যে সব বিল্ডিংয়ে যে কাঁচা মালগুলো আমরা যে ব্যবহার করছি এবং যে পদ্ধতি মেনে ব্যবহার করছি, সেটাতে যত কম আমরা প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করতে পারবো এবং পরিবেশের দূষণ যত কম করতে পারবো। এবং সেটাতে বিভিন্ন সংস্থা আছে, যেমন লিড সার্টিফিকেশন আছে গ্রিন বিল্ডিংয়ের জন্য, গ্রিন প্রো সার্টিফিকেশন আছে ম্যানুফ্যাকচারিং দিকে, এরকম বিভিন্ন সংস্থা আছে যারা সার্টিফিকেশন দেন এবং তারা একটা নির্দিষ্ট মাপকাঠি বেঁধে দেন, সেই অনুযায়ী সেই সিমেন্টের, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী আমাদেরকে বানাতে হয় সিমেন্ট। বিভিন্ন যারা ম্যানুফ্যাকচারিং দিকে আছি, আর গ্রিন বিল্ডিং যারা করছেন তাদের একটা বিভিন্ন সরকার কিন্তু এবং বেশ কয়েকটা জায়গায় স্টেটে কিন্তু অলরেডি এটা চালু আছে যে যত আপনার গ্রিন বিল্ডিং হবে, অর্থাৎ পরিবেশ বান্ধব পদার্থ দিয়ে আপনি, অর্থাৎ সেটা সিমেন্ট হোক, সিমেন্ট যেহেতু একটা মেইন ইনগ্রেডিয়েন্ট এবং মানে উপাদান যেখানে অনেক পরিবেশে হচ্ছে দূষণ হচ্ছে, সেই জন্য আপনি যত বেশি পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে আপনার নির্মাণটাকে সম্পূর্ণ করতে পারবেন, তার জন্য সরকার থেকে বিভিন্ন যে ট্যাক্সগুলো আছে বা কিছু ট্যাক্স হলিডেজ কিন্তু এই বিল্ডিং যারা বানাচ্ছে ফ্লোর এরিয়া রেশিও বাড়ানো দেয়, ফ্লোর, এবং তার সঙ্গে সঙ্গে যে ফ্লোর এরিয়া রেশিও অর্থাৎ এফএআর বলা হয়, বিভিন্ন শহর অঞ্চলে বিশেষ করে এটা প্রযোজ্য যে তার একটা নির্দিষ্ট জমির ক্ষেত্রে একটা ফ্লোর এরিয়া রেশিও, অর্থাৎ টোটাল কতটা স্পেস আপনি কভার করতে পারবেন, সেটাও কিন্তু বাড়ানো যায় যদি আপনি এই নির্মাণ সামগ্রীটা যত বেশি গ্রিন বিল্ডিং করতে পারবেন। বেশ, আমাদের সঙ্গে আমাদের একজন দর্শক উপস্থিত হয়েছেন, তার সাথে একটু কথা বলে নিই। নমস্কার, আপনার নাম? বেশ, আপনার সাথে একটু আগেও আমাদের কথা হলো, আপনি প্রশ্ন রেখেছেন এবং এই দর্শকদের এই এতটা অ্যাক্টিভিটি কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। বলুন, আপনার কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন হচ্ছে সিমেন্ট ও কংক্রিটের মধ্যে মূল পার্থক্যটা কি? ঠিক আছে, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আমাদের অতিথিরা দেবেন। যেখানটায় ছিলাম স্যার, পরিবেশের দিকটা নিয়ে আলোচনা হচ্ছিল। এই প্রসঙ্গে কিন্তু আমাদের দর্শকরা আরও প্রশ্ন করেছেন, একটু আগে আপনিও যেমনটা বললেন। আমাদের দর্শক বিদ্যুৎ নস্কর তিনিও প্রশ্ন করেছিলেন যে সিমেন্ট কারখানা থেকে প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে, এই জিনিসটার কন্ট্রোলটা কিভাবে হবে? হ্যাঁ, সেটাই আমি বলতে চাইছিলাম। অর্থাৎ পরিবেশগত, যেহেতু আমি বললাম যে 1 টন সিমেন্ট তৈরি করতে গেলে প্রায় 0.9 টন কার্বন ডাইঅক্সাইড আর মনোক্সাইড আমরা পরিবেশে ছেড়ে দিচ্ছি, তো তার মানে 10% শুধু কমছে, বাকি প্রায় 1 টনই আমরা কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি। তার মানে আমরা হেভিলি পলিউটেড ইন্ডাস্ট্রির মধ্যে একজন সিমেন্ট, এর বিষয়ে কোনো স্বীকার করতে কোনো বাধা নেই। কিন্তু আমি নিজে সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির দিক থেকে এসেও বলবো যে এটা একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি বলবো আমরা এটা হচ্ছে, এবং সেটারই একটা দিক হচ্ছে যত বেশি আপনি ব্লেন্ডেড সিমেন্ট, অর্থাৎ বাকি যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতে পারি, যার মধ্যে সিমেন্টিশিয়াস এবং প্রোজেলানিক। না, আমার মনে হচ্ছে ও যেটা বলতে চেয়েছে সেটা শুধু এইটা না, ও যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রি ইটসেলফ যে প্রবলেমটা, মানে আপনি গেলেই দেখবেন বাতাসে আপনার ভেসে বেড়াচ্ছে,
মানে আপনি সোজা নাক দিয়ে ঢুকতেই পারবেন না, ওই টাইপের ব্যাপারটা মনে হয় ও জানতে চাই। যে সিমেন্ট ইন্ডাস্ট্রির নিজস্ব যে দূষণের যে ব্যাপারটা আছে, আমরা তো অলরেডি এটা আলোচনা করে দিয়েছি। হ্যাঁ, না, আপনি যে সিমেন্ট ইন্ডাস্ট্রির দূষণটাকে কি করে মানে রেগুলেট করে, সিমেন্ট ইন্ডাস্ট্রি প্রোডাক্টটা নিয়ে না, ও বলছে ইন্ডাস্ট্রিয়াল আচ্ছা। যে দূষণটা। হ্যাঁ, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রেজলিউশন যেটা, সেখানে তো আপনার যে আমরা ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর যেগুলো আজকালকার দিনে ব্যবহার, এখন কিন্তু আর কোনো এই যে আগের মতো যে ধোঁয়াটা বা এটাকে ডাইরেক্ট আমরা চিমনির ধোঁয়াটাকে বেরিয়ে দিতে চাই, বা যে হিটটাও আসছে যে সেটাকে আমরা রিসাইকেল করা হয় হিটটাকে সাইক্লোনের মাধ্যমে। অর্থাৎ আমার যে কয়লাটা পুড়িয়ে আমার এই জ্বালানিটা পুড়ছে, তার জন্য যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডটা তৈরি হচ্ছিল, তার রিকভারি হিট দিয়ে কিন্তু আমরা অনেকটা পরিমাণ রিকভারি হিট ব্যবহার করা হয় এই সিমেন্ট ইন্ডাস্ট্রিতে। বেশ, আমাদের এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন এসেছে আমাদের দর্শক সায়ন সাহা, তিনি কলকাতা থেকে প্রশ্ন করছেন, সিমেন্ট শিল্পে কার্বন নিঃসরণ কমানোর উপায় কি? এটা যদি সেটা আমরা আরেকবার অনেকবার বলা যায়। বলে ফেলেছি। আমরা কিন্তু অলরেডি বলেছি এই প্রশ্নটা যে এটা অন্য প্রশ্নে বাদ যেতে হবে। পোর্টল্যান্ড প্রযোজনা বা এই ধরনের সিমেন্ট, পিএসসি সিমেন্ট ব্যবহার করা যেতে পারে। বেশ, ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের দর্শক অমর সাথী গুয়াহাটি থেকে প্রশ্ন করেছেন যে ওয়াটার সিমেন্ট রেশিও এটা কি হওয়া উচিত, এই প্রসঙ্গে একটু যদি আসা যায়। ওয়াটার সিমেন্ট রেশিওটা মানেটা কি, মানে যেটা বলে দিয়েছে ওয়াটার এবং সিমেন্ট এটা কি রেশিওতে মেশানো হবে, তো সেটা হচ্ছে আমাদের স্ট্রেংথ কীরকম চাই, সেটা কোন কাজের জন্য ব্যবহার হচ্ছে, প্লাস্টার না কংক্রিট, সেইগুলো দেখতে হবে। M20-র জন্য একরকম, M25-এর জন্য একরকম এবং M15-এর জন্য একরকম, তো এগুলো স্ট্যান্ডার্ড করাই আছে। তো ওয়াটার সিমেন্ট রেশিওটা আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমি যদি কোনো সিমেন্টে যা রিকোয়ার্ড জল তার থেকে বেশি যদি জল মেশাই, তাহলে কংক্রিট বা সিমেন্টের মানে প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে, মানে প্লাস্টারই হোক বা কংক্রিটই হোক, তার কিন্তু শক্তিটা যাবে কমে। কাজে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কম জল ব্যবহার করে শক্তিশালী সিমেন্ট তৈরি করা, এবং কম জল ব্যবহার করতে গেলে যা দরকার তা হচ্ছে 0.49। তো এরকম যদি জলের ব্যবহার না করে আমরা যেটা করব, জলটাকে একটু কম দেবো, অ্যাডমিক্সচার এখন ব্যবহার করা হয় ওয়াটার সিমেন্ট রেশিওটা, যাতে কম জল দিয়েও আমরা ভালো সিমেন্ট বা কংক্রিট তৈরি করতে পারি। হ্যাঁ, বেশ, এবার একটু অন্য আরেকটু প্রশ্নে যাই। যদিও এই প্রসঙ্গটা নিয়ে ইতিমধ্যে একটু আলোচনা হয়েছে, কিন্তু এই নিয়ে আবার দর্শকদের কাছ থেকে প্রচুর প্রশ্ন এসছে। সেটা হচ্ছে যে সিমেন্টের মান, এই নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। আমাদের দর্শক সাগর সর্দার, তিনি উত্তর বারাসাত থেকে প্রশ্ন করেছেন, এবং আরও প্রশ্ন এসছে ঠিক এই ধরনেরই, যে সিমেন্টের গ্রেড বলতে কি বোঝায়, আমরা কোন বিল্ডিংয়ে কোন গ্রেডের সিমেন্ট ব্যবহার করব। এটা কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছি, আমরা তিনটে কিন্তু গ্রেড already উনিও ব্যাপারটা বলেছেন, আমিও বলেছি। বলেছি, 33, 43, 53। মানে যেটার বেশি 53 মানে সবচেয়ে হাইয়েস্ট গ্রেডের, তো সেটা ব্যবহার করতে হবে যেখানে হাইয়েস্ট গ্রেডের কাজ হচ্ছে, আর লোয়েস্ট গ্রেডের কাজ যেখানে হচ্ছে তখন 33 ব্যবহার করতে হবে। খুব সাধারণভাবে আমি একটা জিনিস শুধু দর্শকের এদের জন্য বলে দিই, সাধারণ যে আমরা বাড়িগুলো দেখি, সেই বাড়িগুলো আমরা যেগুলো রেসিডেন্সিয়াল প্রপার্টি হিসেবে দেখি, অর্থাৎ 4তলা 5তলা অব্দি বিল্ডিং, আপনারা নির্দ্বিধায় যে কোনো সিমেন্টই ব্যবহার করতে পারেন, কারণ সেখানে মোটামুটি আমরা M20 অর্থাৎ কংক্রিটের যে শক্তি 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার আমাদের রিকোয়ারমেন্ট, সেটা যে কোনো 33 গ্রেড, আপনি বুঝতেই পারছেন সেখানে 33টা 20 থেকে অনেক বেশি, অর্থাৎ যে কোনো সিমেন্টই ব্যবহার করা যেতে পারে, সেটা স্ল্যাগ হোক ওপিসি হোক, যা পারবেন। কিন্তু যদি খুব হাই স্ট্রেংথ কোনো স্ট্রাকচার হয়, যেখানে শক্তিটা আমার অনেক ক্ষেত্রে প্রধান ব্যাপার, অর্থাৎ M40 গ্রেড কংক্রিট, M50 গ্রেড কংক্রিট, M60 গ্রেড কংক্রিট, এগুলোর ক্ষেত্রে ওপিসি সিমেন্টের স্পেশাল সিমেন্ট হিসাবে আমরা ব্যবহার করি। 53 গ্রেডই ব্যবহার করতে হবে। Mainly 53 grade, depending upon type of structure also. বেশ, আমাদের আর একজন দর্শক প্রশ্ন রেখেছেন, দেবব্রত হালদার গড়িয়া থেকে। খুব সহজ একটা প্রশ্ন রেখেছেন, সাদামাটা ভাবে, একদম আমাদের মতো সাধারণ দর্শকদের এবং সাধারণ মানুষদের দিক থেকে যে প্রশ্নটা আসে, যে বেশি সিমেন্ট মানে কি বেশি শক্ত, এর বিষয়ে আসল ধারণাটা কি হবে? না, যেটা আমি অলরেডি ওয়াটার সিমেন্ট রেশিওতে অলরেডি বলে দিয়েছি, এটার সবটাই মানে আমার জল তেষ্টা পেয়েছে, আমি 1 গ্লাস জল খেতে পারি, আমাকে যেমন 5 গ্লাস জল খাইয়ে দেয়, আমার যেমন অসুবিধা হবে, ঠিক তেমনি সিমেন্টে যদি বেশি মেশানো হয় তাতে মোটেই শক্তি বেড়ে যাবে না। আমার একটা নির্দিষ্ট শক্তি হচ্ছে রিকোয়ারমেন্ট,
যেমন উনি এক্ষুনি বললেন M20 হোক, M25 হোক, মানে যেই হায়ার গ্রেডেরই হোক, সেই রিকোয়ারমেন্টের জন্য আমাদেরকে যদি কংক্রিট করতে হয় তাহলে একটু হায়ার গ্রেডের কংক্রিট করতে গেলে আমাদের মিক্স ডিজাইন করতে হয়। সেই মিক্স ডিজাইনে বলেই দেয় সিমেন্টের স্যাম্পল নেওয়া, সব কটা জিনিসের স্যাম্পল নেওয়া হয়, জলের স্যাম্পল নেওয়া হয়, নিয়ে মানে স্টোন চিপস বালি সবেরই স্যাম্পল নিয়ে ওটার একদম ক্যালকুলেশন করে বলা হয় যে এইটার সঙ্গে এই পরিমাণে এটা মেশাতে হবে। তার থেকে বেশি মেশালে স্ট্রেংথ বাড়বে না, উল্টে অন্যান্য যে প্রবলেমগুলো আছে সেটা কিন্তু তৈরি হতে, যেমন হিট যদি গেইন করতে শুরু করে সেটা আমাদের জন্য খারাপ হবে। বেশ, আমাদের আরও একজন দর্শক প্রশ্ন রেখেছেন বিক্রমজিৎ নস্কর দক্ষিণ বারাসাত থেকে। তিনি প্রশ্ন রেখেছেন লো হিট সিমেন্ট কি আর এটা কিভাবে ব্যবহার করব? লো হিট সিমেন্ট সাধারণত এখানে সিমেন্টের মধ্যে একটা পার্টিকুলার জিনিস যেটা হিটকে খুব কন্ট্রোল করে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এবং লো হিট সিমেন্টের ক্ষেত্রে আমাদের অ্যালুমিনিয়ার পরিমাণটা অনেকটা কমিয়ে রাখতে হয়। এবং লো হিট সিমেন্টটা সাধারণত যে মাস কনস্ট্রাকশন, যেখানে অনেক কংক্রিট একসঙ্গে ঢালা হচ্ছে, যেমন ড্যাম, মেনলি ড্যাম বা এই গ্র্যাভিটি ড্যামের যে ড্যামগুলো, সেইগুলোর ক্ষেত্রে আমরা লো হিট সিমেন্ট অনেক পুরু দেওয়াল বা পুরু মানে একটা ড্যাম আপনি বুঝতে পারছেন যে অন্তত তার চওড়াটাই হয়তো বেশ কয়েকশো মিটার হবে, সেরকম ব্যাপার। হ্যাঁ বেশ, ওখানে না হলে সাধারণ সিমেন্ট ব্যবহার করলে এত হিট জেনারেট করবে যে ওটা ক্র্যাক এসে যাবে, সেই জন্যই লো হিট সিমেন্ট করা হয়। বেশ, আমাদের আরও একজন দর্শক প্রশ্ন রেখেছেন উৎসব ভট্টাচার্য গড়িয়া থেকে। তার প্রশ্ন হচ্ছে সিমেন্ট টেস্টিং মানে ল্যাবরেটরি থেকে নির্মাণ সাইট পর্যন্ত কিভাবে করা হয় এই টেস্টিং? আমি কিছুটা বলে নিচ্ছি, তারপর আপনি একটু বলুন। ল্যাবরেটরিতে তো যেগুলো টেস্ট করা হয় সেটা তৈরি করার সময় হয়, তৈরি করার পরেও হয়, এবং যখন ওই মিক্স ডিজাইন করা হয় তখনও টেস্টিং করা হয় ল্যাবরেটরিতে। আর প্র্যাকটিক্যাল ফিল্ডে যেমন একটা সিমেন্ট যখন আমরা খুললাম বস্তাটা খোলার পর বস্তার মধ্যে আমরা হাত দিলাম, যদি দেখা যায় যে দানা দানা দলা দলা পাওয়া যাচ্ছে তাহলে বুঝতে হবে সিমেন্টটা ঠিক নেই। তারপর ধরা যাক কিছুটা সিমেন্ট নিয়ে একটা বালতি জল রেখে তারপর আমরা ছড়িয়ে দিলাম, যদি দেখা যায় যে সঙ্গে সঙ্গে ডুবে গেল তাহলে বুঝতে হবে সিমেন্টটা ঠিক নেই। কিছুক্ষণ ভেসে থেকে তারপরে আস্তে আস্তে ডোবার কথা। সিমেন্টের কালারও যেটা আমরা সাধারণত ধূসর কালার বা একটু মানে ডিপ ধূসর, একটু সবুজাবো, এটা হতে পারে, কিন্তু যদি ফ্যাকাশে বা কালচে হয়ে যায় তখন বুঝতে হবে যে সিমেন্টটা হয়তো ঠিক নেই। আরেকটা বড় টেস্ট করা যায়, সেটা হচ্ছে যে আমরা ধরা যাক একটা সিমেন্ট পেস্ট তৈরি করলাম, 75 থেকে 100 mm তার ডায়া হলো, রেডিয়াস হলো, ডায়া হলো, এবং 15 মিলিমিটার থেকে 20 মিলিমিটার তার থিকনেস হলো। এরকম একটা কেক যদি তৈরি করা হয় এবং সেটা একদিন আমরা ওটাকে শুকোতে দিলাম, তারপরের দিন একটা প্লেটে করে, কাঁচের প্লেটে করে যদি আমরা জলের মধ্যে ডুবিয়ে দিই এবং 24 ঘন্টা জলের মধ্যে যদি রেখে দেওয়া হয়, তাতে দেখা যাবে ক্র্যাক আসছে কিনা, কোনাটা ভেঙে যাচ্ছে কিনা। যদি এগুলো না হয়, একদম যেরকম জিনিসটা সেরকমই থাকে, তাহলে বুঝতে হবে যে সিমেন্টটা ভালো। তো এইগুলো টেস্ট আমরা করি। তাছাড়া যখন আমরা ঢালাই করি স্লাম টেস্ট করা হয় সাইটে, স্লাম টেস্ট করে আমরা বুঝে নিই যে কতটা ভালোভাবে মিক্সিংটা হয়েছে। এগুলোই মূলত সিমেন্টের টেস্ট করা হয়। আর সিমেন্টের শক্তি হিসাবে সাইটে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টিং মেশিন সাধারণত বড় বড় সাইটে থাকে, যে কোনো জায়গাতে একটা ল্যাব সেট আপ করা হয় সাইটে, সেখানে সিমেন্টের কিউব নেওয়া হয়, মানে 15 সেন্টিমিটার এই 15 সেন্টিমিটার কিউব, বেশ কিছুটা প্রত্যেকটা কাজে যখন পোরিং হয় মানে ঢালা হয়, তার থেকে কিছুটা করে কংক্রিট, যে কংক্রিটটা অ্যাকচুয়াল ঢালা হচ্ছে সেই কংক্রিটটা নিয়ে আমরা কিউব নিয়ে নিই এবং তাকে জলে ভিজিয়ে 3, 7 এবং 28 দিনের শক্তি পরীক্ষা করা হয়, এবং শক্তি পরীক্ষা করে ভারতীয় মানক সংস্থার মান অনুযায়ী যে কংক্রিট, যে গ্রেডের কংক্রিট আমরা ঢালছি তার যত শক্তি হওয়া উচিত সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে আর কোনো ঠিকই হয়। বেশ, পরবর্তী প্রশ্নে যাই। আমাদের দর্শক জয়শ্রী কর, তিনি শালবনী থেকে প্রশ্ন করেছেন যে সিমেন্টের সেটিং টাইম কেন গুরুত্বপূর্ণ? সিমেন্টের সেটিং টাইম খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে সেট কথাটাই যে বলা হচ্ছে, সিমেন্টটা জমবে। তো সাধারণ সিমেন্টের ক্ষেত্রে যেটা আমাদের বলা হয় যে হাফ অ্যান আওয়ার ইনিশিয়াল সেটিং টাইম, তার চেয়ে কমে হয়ে যাবে না। আর 10 ঘন্টা যেটা বলা হয় সেটার চেয়ে বেশিতে মানে ইয়েটা সেট করবে না। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে
সিমেন্টের দু রকম সেটিং হয়, সেটিং টাইম। একটাকে বলা হয় ইনিশিয়াল সেটিং টাইম, যেটা মিনিমাম 30 মিনিট হতে হবে, আর ফাইনাল সেটিং টাইম হচ্ছে 10 ঘন্টা 10 ঘন্টা বেশি বা হবে। 600 মিনিট। এই দুটোর তাৎপর্য একটু বলে দিলে আমার মনে হয় আর একটু সুবিধা হবে। খুব সহজে বলে দিই আমি। কেন 30 মিনিট ইনিশিয়াল সেটিং টাইম? কেন সিমেন্টে জল দেবো, কংক্রিটটা বানাবো, একটা মাথায় করে কেউ উপরে নিয়ে যাবে বা পাম্প করে উপরে তুলবো, কংক্রিটটাকে প্লেস করব আমরা যেখানে যাওয়ার, সেখানে করে তারপর তাকে কম্প্যাক্ট করব, ভাইব্রেট করব। এই যে প্লেসমেন্ট অবধি আমার এবং ভাইব্রেশন অবধি কিন্তু আমার সিমেন্টটাকে প্লাস্টিক কন্ডিশনে, তা প্লাস্টিক মানে তাকে এটা যে মূলত কোনো সাইটে তৈরি হলে তখন হ্যাঁ সাইটের কথাই বলছি। তো এইরকম একটা জায়গায় থাকতে হবে, যে কারণেই কিন্তু এটাকে দাও। আমি ল্যাবরেটরি মেথডটা এখানে কেন বলছি না, কারণটা কি আমি এটা বোঝাবার জন্য। সেই জন্য অধিকাংশ সিমেন্টের ক্ষেত্রে যেগুলো হয়, যদিও ভারতীয় মানক সংস্থা মিনিমাম 30 বলছে, সাধারণত 160 থেকে 170 মিনিট, অর্থাৎ প্রায় 2 থেকে 2.5 ঘন্টার উপরে টাইম আমরা দিই, যাতে করে এই পুরো কাজটা, অর্থাৎ তার মধ্যে যদি সিমেন্টটাকে ভাইব্রেট করে কম্প্যাক্ট না করা যায় কংক্রিটটাকে, তাহলে কিন্তু তার মধ্যে ক্র্যাক আসা অবশ্যম্ভাবী, এবং সেই কংক্রিট কিন্তু একেবারেই ভালো হবে উইক না। কংক্রিট হবে। একেবারেই ভালো হবে না, সেই কংক্রিট বা তার শক্তি পাবে না। আর পরবর্তীকালে যেটা ফাইনাল সেটিং, তারপরে কিন্তু কংক্রিটের মধ্যে কোনো কিছু আর করা যাবে না। অর্থাৎ কংক্রিট যতক্ষণ অবধি ইনিশিয়াল সেটিং থাকবে, তাকে নিয়ে আমরা কিছুটা হলেও খেলতে পারবো, কিন্তু তারপরে ইনিশিয়ালের পরে তখন ফাইনাল সেটিং হয়ে যাবে কংক্রিটের মধ্যে, তারপর থেকেই শক্তি আসতে শুরু করবে আস্তে আস্তে। বেশ, আর একটা প্রশ্ন আমাদের দর্শকরা একাধিকবার করেছেন, সেটা হচ্ছে সিমেন্টের সঙ্গে অ্যাডমিক্সচার কেন ব্যবহার করা হয়, আর রেডিমিক্স কংক্রিটে সিমেন্টের ভূমিকা কি? সিমেন্টের সঙ্গে অ্যাডমিক্সচার এই কারণেই ব্যবহার করা হয়। এর আগে ওয়াটার সিমেন্ট রেশিও বলতে গিয়েও আমরা বলেছি। অ্যাডমিক্সচার অনেক রকম হয়, কিন্তু অ্যাডমিক্সচার মূলত ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে কম জল মেশানোর জন্য হতে পারে। আমার সিমেন্টটাই যেটা বললেন যে কুইক সেটিং যদি হয়ে যায়, সেটাকে আমাদের কোনো কোনো জায়গায় দরকার হয় যে সিমেন্টটা অনেক কুইক সেট করা দরকার, বিশেষত জলের মধ্যে যখন কাজ হচ্ছে, সেটা ওই ইনিশিয়াল বা ফাইনালের চেয়ে অনেক আগে আমার সেট করাতে হবে। আবার কখনো আমরা বড় বড় গাড়ি আসতে দেখি সিমেন্ট কংক্রিট নিয়ে, যে আমরা ঢালাই করব, হয়তো তৈরি যেখানে রেডিমিক্স কংক্রিট যেখানে হচ্ছে, সেখান থেকে প্ল্যান্টের থেকে হয়তো সাইডটাই আমার যেতে 1-1.5 ঘন্টা লেগে যাচ্ছে, এবং সেখানে যাবে, তারপরে পাম্প করবে, উঠবে, আবার হয়তো তার আগে 2টো গাড়ি লাইনে আছে। তো ওইখানে একটা টাইম দেওয়া থাকে যে 8 ঘন্টা কি 10 ঘন্টা অবধি, মানে একটা টাইম। ওইগুলো সব বিভিন্ন কেমিক্যাল যেগুলো মেশানো হয়, দ্যাট ইজ কল দ্য অ্যাডমিক্সচার। এবং অ্যাডমিক্সচার এখন খুব রেডলি অ্যাভেলেবল, মানে এরকম নয় যে যারা মিস্ত্রিরা কাজ করছে তারা জানে না। হ্যাঁ, আচ্ছা, বেসিক্যালি অ্যাডমিক্সচার বিভিন্ন ধরনের হয়। কখনো কংক্রিটকে আমাকে খুব তাড়াতাড়ি জমাতে হবে, যেমন উনি বললেন আমার জলের মধ্যে কাজ হচ্ছে, একটা পায়ার তৈরি করবো, বা যেখানে জল আসছে নদীর মধ্যে পায়ার তৈরি, সেই সব জায়গায় আমরা কিন্তু অ্যাক্সিলারেটেড টাইপ অফ অ্যাক্টিভিটি, নামটাই বুঝতে পারছেন, অ্যাক্সিলারেট করছে যেটা সেটিংকে বা স্ট্রেংথকে। আবার যেটা উনি বললেন যে রেডিমিক্স কংক্রিট তৈরি হচ্ছে একটা প্ল্যান্টে, যা যানজট, তাতে হয়তো দেখা গেল আমার 1.5 ঘন্টায় পৌঁছাবারটা 3 ঘন্টায় পৌঁছচ্ছে রাস্তায়, তাহলে 3 ঘন্টা তো কংক্রিটটাকে আমি বললাম ইনিশিয়াল সেটিং হলে হবে না, অথচ আমার ইনিশিয়াল সেটিং যদি 2.5 ঘন্টা দেওয়া থাকে বা 3 ঘন্টা, তাহলে তো কংক্রিট সেট করে যাবে। সেখানে আমাকে রিটার্ড করছে, মানে পেছোচ্ছে সেটাকে। আমি বেরোতে পারছি আশা করি দর্শক বন্ধুদের, যে রিটার্ড করছে সেরকম একটা মিক্সার লাগবে, এবং এর একটা মিক্সিংও হয় আবার, যেমন, এবং তার সঙ্গে সঙ্গে কি আমার কংক্রিটে জলটা যত আমরা দিই, সেটা অধিকাংশটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি আলটিমেটলি বেরিয়ে যায়। অনলি 35% জল আমার অ্যাকচুয়াল লাগা উচিত হাইড্রেশনে, তাহলে বেশি জল দিই কেন? কংক্রিটটাকে আমাকে ঠিকভাবে প্লেস করতে হবে, কম্প্যাক্ট করতে হবে, ওয়ার্কেবিলিটি রাখতে হবে। তো এই যে জিনিসটা, সেটা যত কংক্রিটের এই জলটা বেরিয়ে যাবে, তার মধ্যে তত বেশি ভয়েজ বা পোর্স আসবে, যত পোর্স আসবে কংক্রিটের শক্তিটা আস্তে আস্তে কমবে, ততটা কমে যাবে। যদি আমি এই কংক্রিটটাকে একদম ডেন্স, যেমন একটা লোহা, তার শক্তি কেন বেশি, সেটা এত শক্ত কেন? কারণ তার মধ্যে আমার কোনো একটা জল একদমই ভয়েস নেই। তো সেই রকম আমি যদি কংক্রিটটাকে নিরেট করতে পারি, বাংলায় বললে নিরেট যত করতে পারবো, সেই জন্য আমার জলটাকে যতটা কমাতে পারবো, সেই জন্য ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার হয়।
এছাড়াও 2-3 রকমের অ্যাডমিক্সার হয়, যেমন পাহাড়ি অঞ্চল যেখানটাতে অনেক সময় হয়তো রাতে প্রচণ্ড ঠান্ডা, দিনের বেলা বেশ রোদ, এটাকে অল্টারনেট ফ্রিজ অ্যান্ড থ বলে, তার জন্য এয়ার এন্টারিং কিছু অ্যাডমিক্সার ব্যবহার করা হয়। আর আজকাল তো বাড়ি ঘরে আমাদের ওপরে ওয়াটারপ্রুফিং একটা অ্যাডমিক্সার অনেকেই ছাদের কাজের জন্য ব্যবহার করেন, এবং যেটা উনি বললেন যে এই ধরনের সমস্ত অ্যাডমিক্সার কিন্তু আজকালকার দিনে খুব সহজেই সহজ। বেশ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আর ইতিমধ্যেই সিমেন্ট নিয়ে অনেক দূর আলোচনা এগিয়েছে, অনেক দর্শকদের অনেক প্রশ্ন ছিল, সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে। তো শেষে আমি একটুখানি প্রশ্ন রাখবো, একদম ছোট্ট করে দর্শকদের জন্য একটা প্রশ্ন, যে তাদের যাদের দর্শকরা যারা দেখছেন, অর্থাৎ সাধারণ মানুষ তাদের স্বপ্নের বাড়ি নির্মাণের ক্ষেত্রে কোন সিমেন্টটা কিভাবে বেছে নেবেন? সবচেয়ে আগে যেটা দেখতে হবে, যেটা আমরা আগেও আলোচনা করেছি, যে ডেট অফ ম্যানুফ্যাকচারিংটা কবে আছে, গ্রেড অফ মানে কোন গ্রেডেরটা ওনার জন্য প্রযোজ্য, এবং সেটা ওনাকে মানে সাধারণত কি হয়, কোনো একজন ইঞ্জিনিয়ারই তো বাড়িটা করার কথা, সেই ইঞ্জিনিয়ারের পরামর্শটা ওনাকে নিতে হবে। মানে ওনার দরকার 33 গ্রেড, অথচ উনি কিনলেন 53 গ্রেড, ক্ষতি হয়তো হলো না, কিন্তু দরকার ছিল না আর কি, জোর করে আমি একটু বেশি দাম দিয়ে একটু কিনে ফেললাম, এরকম ব্যাপারটা। তো আমাদেরকে সেটা বুঝতে হবে যে আমার রিকোয়ারমেন্টটা কী, এবং সেটা তো আমি বুঝবো না, সেটা একজন কোনো ইঞ্জিনিয়ার বুঝবেন। তো তার মতামত নিয়ে আমাদেরকে কিনতে হবে। তবে সবসময় দেখা উচিত যাতে ফ্রেশ আছে কি না, এবং সেটার মধ্যে কোনো দলাঠলা পাকিয়ে গেছে কি না, এবং জল ঠল কোনোভাবে লেগে গেছে কি না, এই জিনিসগুলো দেখতে হবে, এবং ব্র্যান্ডেড কি না। আমরা যদি দেখা যায় যে সস্তা কেনার জন্য আমরা অনেক সময় লোকাল মেড বা ইয়েগুলো কিনতে মানে বাধ্য হলাম বা কিনলাম, তখন কিন্তু তার গুণমানগুলো আবার একটু পরীক্ষা করে দেখা দরকার। একদমই। অনেক ধন্যবাদ আমাদের আজকের দুজন অতিথিকেই। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন চার্টার্ড ইঞ্জিনিয়ার এবং নির্মাণ বিশেষজ্ঞ চন্দ্রচূড় ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে আজকে ছিলেন JSW সিমেন্ট লিমিটেডের এভিপি এবং জোনাল টেকনিক্যাল হেড শ্রী সন্দীপ দাশগুপ্ত। আমাদের আজকের দুজন অতিথিকেই আরও একবার ওঙ্কার বাংলার তরফ থেকে ধন্যবাদ। এবং সবচেয়ে বড় কথা, আজকের এপিসোডে দর্শকদেরকে এতটাই অ্যাক্টিভ রোলে আমরা পেয়েছি, দর্শকরা এতটাই আমাদের সাথে যোগদান করেছিলেন যে এপিসোডটা বোধহয় একটু বেশি মনোগ্রাহী হয়ে গেছিলো। এরকম এপিসোড সচরাচর শেষ করতে ইচ্ছা করে না, কিন্তু দুঃখজনকভাবে সময় তো ধরা বাঁধা, তাই একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। তবে তার আগে দর্শকদের জন্য আরও একবার, আপনার স্বপ্নের বাড়ি, সেটাকে কিন্তু মজবুত করার জন্য, টিকিয়ে রাখার জন্য বিশেষজ্ঞদের পরামর্শটা অত্যন্ত জরুরি। আর যতই আমরা প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে যাই না কেন, আমাদের কিন্তু কোথাও গিয়ে আমাদের পরিবেশের কথাটাও মাথায় রাখতে হবে। এসব নিয়ে আলোচনা হলো আমাদের আজকের এপিসোডে। আরেকটা জিনিস জরুরিটা বলতে ভুলে গেলাম, আমাদের এই অনুষ্ঠান দেখাটাও খুব জরুরি। একদম, অনুষ্ঠান দেখাটাও খুব জরুরি, কারণ কি নির্মাণে কি জিনিস প্রয়োজন এবং বিশেষজ্ঞদের থেকে কি কি বিষয় জেনে নেওয়া প্রয়োজন, সেটার জন্য কিন্তু এই অনুষ্ঠান দেখতেই হবে প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার। খুব তাড়াতাড়ি আসছি নতুন কোন এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।